এবং আমি সরকারকে হুঁশিয়ারি করে বলবো 11 তারিখ এর ভিতরে যদি পে স্কেলের সমস্ত গেজেট প্রকাশ না করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে থাকব না। আমরা কথা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা শ্রেণী এই পে স্কেলের সুবিধা পাচ্ছে। আমরা যে সুবিধাগুলো পাচ্ছি কোনোভাবেই এটা কর্তন করা যাবে না। এখন আর আন্দোলন করার সুযোগ আছে বলে মনে হয় না। যদি আমরা আন্দোলন করতে হয় সেটা আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলন করতে হবে। আজকে নবম পে স্কেলের দাবিতে আমরা বছর 2-3 যাবৎ আন্দোলন করে যাচ্ছি। তো অনেকেই মনে করে যে সরকারি কর্মচারী বা আমরা যারা কর্মচারী আছি, মানে এক কথায় যদি বলি সকল কর্মচারী এই শ্রেণীভুক্ত যারা আমরা আছি কর্মরত প্রত্যেকেই সুবিধা পাচ্ছি। আজকে আমরা যদি 20 কোটি মানুষ থাকি, 20 কোটি মানুষই কিন্তু এই পে স্কেলের সুবিধা পাবো। অথচ এই 20 কোটি মানুষের ভিতরেই কোনো অর্থনীতিবিদ তারা এই যে উল্টা পাল্টা মেসেজ প্রশাসনের কাছে দিচ্ছে, এর কারণটা কি? আজকে যদি আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 50 টাকা দিয়ে প্রেস ক্লাবে আসছি, এই পে স্কেলটা ঘোষণার সাথে সাথে সেই ভাড়াটা হবে 80 টাকা। এর অর্থ কি? একজন দিনমজুর রিক্সাওয়ালা পে স্কেলের সুবিধা পাইল। আমি আজকে যেই জামা কাপড় 500 টাকা দিয়ে কিনছি সেটা সাথে সাথে 700 টাকা হয়ে যাবে। আমি যেই বাজার যা করছি, মোট কথা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা শ্রেণী এই পে স্কেলের সুবিধা পাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি নিজেদের সুবিধাও পাচ্ছেন, নিজেদের বাড়ি ভাড়াও বাড়াচ্ছেন, সব কিছু করছেন, তাহলে আপনারা কেন এই পে স্কেলে নিয়ে সরকারকে উল্টাপাল্টা কথা বোঝাচ্ছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সেই খাল খনন থেকে শুরু করে অত্যন্ত সুন্দর মতো দেশটা চালানোর চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত সেই জায়গায় সহযোগিতা করা, এবং আমরা যারা চাকরিজীবী আছি অবশ্যই আমরা সেই জায়গাতে সহযোগিতা করব। তবে আমাদের পেটে ভাত নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের সকল কর্মচারীর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, আমাদের দিকে তাকিয়ে আমরা যাতে সুন্দর মতো জীবনযাপন করতে পারি, এবং যেই পে স্কেলগুলো আমাদের যেই দাবিগুলো দেওয়া আছে সেগুলো যাতে সুন্দর মতো আপনি দেখে বুঝে করবেন, সেই প্রত্যাশা রাখি। আমার একটা দাবি থাকবে সরকারের কাছে, অত্যন্ত 3টা দাবি। প্রথমত হচ্ছে, আমরা যে সুবিধাগুলো পাচ্ছি কোনোভাবেই এটা কর্তন করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। ইতিমধ্যে বৃহৎ বড় আকারের আন্দোলন হয়েছে। আমার কর্মচারী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন, উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। এমনও হতে পারতো হয়তোবা তারা এখন মাটির উপরে আছেন, মাটির নিচেও থাকতে পারত। এখন সরকার যদি মনে করে যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা আন্দোলন করতে পারবো না, এটা কিন্তু ভুল। আন্দোলন কিন্তু আমরাও করতে পারি, রক্ত কিন্তু আমরাও দিতে পারি। বাংলাদেশ কিন্তু জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কোঅপারেশন না করতো, প্রতিটা আন্দোলন, সেই আপনার 52 ভাষা আন্দোলন বলেন, ব্রিটিশের শাসনামল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টর, এবং ইভেন আজকে এই যে সরকার, এই যে আজকে আমরা বিভিন্নভাবে মুক্তভাবে আলোচনা করছি, কথাবার্তা বলছি, যে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা যে আমরা ফিরে পেয়েছি, এই প্রত্যেকটা জায়গার সূতিকাগার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি সহ যে সমিতিগুলো আছে, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছি।